ভারতের কূটনীতি আর বিদেশনীতি এই মুহূর্তে এমনভাবে চলছে যেটা ভালো ভালো লোকেরাও পরে গিয়ে বুঝতে পারে, আর এটা এমন একটা বড় ধাক্কা দেয় যেটা তারা কখনো কল্পনাও করেনি। আর আমি এতে এই জন্য বলছি না যে আমি ভারতীয় আর শুধু প্রশংসা করছি। আমি আজ আপনাকে এমন কিছু বলছি যার প্রভাব এখন থেকেই দেখা শুরু হয়ে গেছে, আর দীর্ঘ সময়ের মধ্যে সত্যি বলছি এটা তুরস্কের জন্য ভয়ঙ্কর ধাক্কা হতে চলেছে। আমি গ্রিসের কথা বলছি না, আমি সাইপ্রাসের কথাও বলছি না। তুরস্ককে ভারত একেবারে আলাদা ধরনের ওষুধ দেওয়া শুরু করে দিয়েছে। জিওপলিটিক্সে অনেক কিছু চলছে, সব সময়ের মতো জানতে পারবেন অনেক কিছু। চলুন খবরগুলো বিস্তারিত জানি। স্ক্রিনে একটা ভিডিও দেখছেন, যেই ভিডিওতে আপনি দেখছেন ইসহাক দারকে। উনি পাকিস্তানের বিদেশমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী। বেচারা হঠাৎ করে পিছলে গেলেন। ওনার পড়ে যাওয়া যতটা গুরুত্বপূর্ণ না, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময় পাকিস্তান একটা মিটিং আয়োজন করছে। আর সেই মিটিংয়ে কারা কারা আসছে? সেই মিটিংয়ে তুরস্ক আছে, মিশর আছে আর পাকিস্তান আছে। পাকিস্তান আরও দেশকে আমন্ত্রণ দিচ্ছে, যেমন সৌদি আরবকেও এখানে আমন্ত্রণ দিচ্ছে। যার পর বলা হচ্ছে, মনে হচ্ছে সৌদি আরব, তুরস্ক আর মিশর এই দেশগুলো পাকিস্তানে একসাথে বসে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করছে। মানে পাকিস্তান যেন একটা নতুন ধরনের ন্যাটো তৈরি করার চেষ্টা করছে। তাহলে কি এটা ভয় পাওয়ার মতো বিষয়? প্রথম কথা আমি আপনাকে বলে দিই, এখানে এই যে মিটিংটা হচ্ছে আর পাকিস্তান যা করতে চাইছে তা হলো পাকিস্তান নিজেই নিজের বিপদ ডেকে এনেছে। এখন সেটা কিভাবে? পাকিস্তান বুঝতেই পারেনি যে সামনে একটা বড় সংকট আসছে, আর সেই চক্রব্যূহ তৈরি করার জন্য সব খেলা সাজানো হচ্ছে। সৌদি আরব আর পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স চুক্তি সাইন হয়ে গেছে। এখন পাকিস্তান যাবে কোন দিকে? ইরান থেকে তেল নেবে নাকি সৌদি আরবের সঙ্গে মিলেই ইরানের বিরুদ্ধে অ্যাকশন নেবে? তাই পাকিস্তান এখন অস্থির হয়ে গেছে যে কোনোভাবে যেন শান্তি হয় আর এই বিপদ থেকে সে বেরোতে পারে। তাই এই মিটিংটা হচ্ছে। এখন যদি ন্যাটোর কথা বলি, তাহলে এই দেশগুলোকে একটু দেখুন। সৌদি আরব, যাদের নিজের ডিফেন্স ততটা শক্তিশালী না, আর ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পাকিস্তানের থেকেও ভালো। তারপর যদি মিশরের কথা বলি, মিশরের অবস্থাও প্রায় একই। মিশরের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পাকিস্তানের থেকে অনেক ভালো। এখন বাকি রইল তুরস্ক। তুরস্ক এমন একটা দেশ যার সঙ্গে না ইসরায়েলের সম্পর্ক ভালো, না ভারতের সম্পর্ক ভালো। কিন্তু তুরস্ক এটা খুব ভালো করে বুঝছে যে যদি ইরান, ইসরায়েল আর আমেরিকার এই লড়াই শেষ না হয়, তাহলে তাদের জন্য বড় সমস্যা হবে। তুরস্কের যে মন্ত্রী হাকান ফিদান, তিনি বলেছেন ইরানের ওপর আমেরিকা আর ইসরায়েলের হামলা করা ভুল হয়েছে আর এটা করা উচিত হয়নি। তিনি এর বিরুদ্ধে লাগাতার প্রতিবাদও দেখাচ্ছেন। এখন এই প্রতিবাদের মধ্যেই তুরস্ক ক্ষতির মুখে পড়ছে, আর এই ক্ষতি শুধু তেলের সমস্যার জন্য না, বরং দুই দিক থেকেই হচ্ছে। ব্ল্যাক সির এই রিপোর্টটা দেখুন, যেখানে বলা হচ্ছে একটা ড্রোন এসে তুরস্কের তেলের ট্যাঙ্কারে ধাক্কা মেরে সেটাকে নষ্ট করে দিয়েছে। মানে হাতে এসেও মুখে তুলতে পারল না, তেল বাড়ি পর্যন্ত পৌঁছালই না, আর সেটা এমন পরিস্থিতিতে যখন তুরস্কের তেলের খুব দরকার। এখন একটা উদাহরণ দেখুন কি হচ্ছে, যার কারণে তুরস্ককে নিজের সোনা বিক্রি করতে হচ্ছে, আর তুরস্কের অবস্থা প্রতিনিয়ত খারাপ হতে থাকছে। ভারত, তুরস্ক, চীন আর পোল্যান্ড এই সব দেশের উপরেও ধীরে ধীরে প্রভাব পড়ছে। কিন্তু একটা সময় ছিল, সাম্প্রতিক বছরগুলোতে এই চারটে দেশ মিলে অনেক সোনা কিনেছিল, আর তার ফলে সোনার দামে অনেকটা বৃদ্ধি হয়েছিল। কিন্তু এখন তুরস্কের সঙ্গে যা হচ্ছে, তুরস্কের সেন্ট্রাল ব্যাংক গত 2 সপ্তাহে 54 টন সোনা বিক্রি করেছে, আর এই বিক্রি থেকে তারা $8 বিলিয়ন বেশি টাকা পেয়েছে। এখন তুরস্কের গোল্ড রিজার্ভ 513 টনে নেমে এসেছে, যা গত 7 বছরের মধ্যে সবচেয়ে কম। তুরস্ক তাদের অর্ধেকের বেশি সোনা ব্যবহার করেছে আমেরিকান ডলার ধার নেওয়ার জন্য সোয়াপ হিসেবে, আর বাকি সোনা খোলা মার্কেটে বিক্রি করে দিয়েছে। তুরস্ক 13 মার্চে শেষ হওয়া সপ্তাহে 6 টন সোনা বিক্রি করেছে, আর 20 মার্চে শেষ হওয়া সপ্তাহে 52 টন সোনা বিক্রি করেছে। এই সময় পুরো পৃথিবীতে 45 টন সোনার আউটফ্লো হয়েছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সময় তুরস্কই ছিল সবচেয়ে বড় সোনা বিক্রির উৎস। তুরস্কের মুদ্রা, এটাই সবচেয়ে বড় কারণ কেন তাদের সোনা বিক্রি করতে হচ্ছে। তুরস্কের মুদ্রা লিরাকে বাঁচানোর জন্য সেখানকার সেন্ট্রাল ব্যাংককে প্রচুর ডলার খরচ করতে হচ্ছে। ইরান যুদ্ধের কারণে সারা বিশ্বে কাঁচা তেলের দাম অনেক বেড়ে গেছে। এর ফলে তুরস্কের আমদানি খরচ বেড়ে গেছে। এতে সরাসরি লিরার ওপর চাপ পড়ছে। আর সেই কারণেই নিজের মুদ্রার পতন থামাতে তুরস্কের সেন্ট্রাল ব্যাংককে বিদেশি মুদ্রার ভাণ্ডার থেকে ডলার খরচ করতে হচ্ছে। তুরস্কের সেন্ট্রাল ব্যাংক গত কয়েক বছরে অনেক সোনা কিনেছিল, কিন্তু ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মাত্র 2 সপ্তাহে 58 টন সোনা বিক্রি করে দিল। কাঁচা তেলের দাম বাড়ার কারণে তুরস্কের খরচ বাড়তেই থাকছে, আর দেশের মুদ্রা যা আগে থেকেই দুর্বল ছিল আরও নিচে নামতে দেখা যাচ্ছে। তুরস্ক এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত দেখা যাচ্ছে। এখন আমি ভারতের নাম কেন বললাম? কারণ ভারতের বিদেশনীতি এমন যা খুব দ্রুত চোখে পড়ে না, কিন্তু একেবারে অন্য লেভেলে গিয়ে প্রভাব ফেলে। ভারত এখনকার সময় সরাসরি মুখে মুখে জবাব দেয় না। যেমন কেউ যদি আজেবাজে কথা বলে, তাহলে আমরাও সেইভাবে আজেবাজে উত্তর দিচ্ছি, এমনটা ভারত করে না। বরং ভারত খুব লম্বা খেলা খেলে। তুরস্কের শক্তি কি? তুরস্কের শক্তি তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি, ভালো কথা। কিন্তু তুরস্কের দুর্বলতা কি? তুরস্কের দুর্বলতা তাদের অর্থনীতি। যখন নিজের ঘরেই খাবার থাকে না, তখন বাইরে গিয়ে কিছু করার অবস্থাও থাকে না।
এখন তুরস্কের অবস্থা ঠিক তেমনই। তাদের অর্থনীতিতে চাপ পড়া শুরু হয়ে গেছে। এই যুদ্ধের কারণে যে পরিবেশ তৈরি হচ্ছে তাতে তো চাপ পড়ছেই, তার উপর ভারতও নিজের দিক থেকে চাপ বাড়িয়ে দিয়েছে। আর এটা আপনি কয়েক বছরের মধ্যে দেখতে পাবেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে ট্রেড ডিল হচ্ছে, তুরস্ক এটা কল্পনাও করেনি। তুরস্ক এই কথাও বলেছে, আগে কেন আপনারা আমাদের বলেননি, যখন আগেই এই ডিল ফাইনাল হচ্ছিল। এর শর্তগুলো আপনাদের জানানো উচিত, কারণ তুরস্কেরও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিল আছে, আর তাদের সঙ্গে একটা ট্রেড অ্যাগ্রিমেন্ট আছে। কিন্তু ভারতের এই ট্রেড অ্যাগ্রিমেন্ট এখন ভারতকে সুযোগ দিচ্ছে যাতে ভারতের পণ্য তুরস্কের ভেতরেও যায়। কিন্তু তুরস্কের ট্রেড অ্যাগ্রিমেন্ট সেই সুযোগ দেয় না। ভারত এটা বলেছে, আপনাদের পণ্য আমাদের দেশে আসবে না, আমাদের পণ্য ইউরোপে যাবে, আর ইউরোপ থেকে যদি আপনার দেশে যায় সেটা আপনার ব্যাপার। তুরস্কের অর্থনীতির উপর ভালোভাবেই পরিকল্পনা করে চাপ তৈরি করেছে ভারত। এখন কথা হলো রাজনৈতিক, সাইপ্রাসে ভারতের প্রবেশ, গ্রিসের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, ইসরায়েল, গ্রিস আর সাইপ্রাসের জোট গড়ে ওঠা, এগুলো রাজনৈতিক এবং সামরিক প্রস্তুতিরও অংশ। সব মিলিয়ে খুব ভেবেচিন্তে একটা কৌশল তৈরি করা হয়েছে, যা আগামী দিনে আরও বেশি প্রভাব ফেলবে। কারণ তুরস্ক সম্প্রতি ভারতকে সমস্যায় ফেলার কোনো সুযোগ ছাড়েনি, হোক সেটা পাকিস্তানে অপারেশন সিঁদুর, বা বাংলাদেশে প্রবেশ, বা মালদ্বীপে প্রভাব বিস্তার। তাহলে আপনাদের কি মনে হয়, এই সব বিষয় নিয়ে আপনার মত কি? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে ভারতের সামনে এমন একটা প্রস্তাব এসেছে যেটা ভবিষ্যতে অনেক বড় পরিবর্তন আনতে পারে। দক্ষিণ আমেরিকার বড় দেশ ব্রাজিল এখন ভারতের সঙ্গে বড় আকারে তেল নিয়ে কাজ করতে চায়। তারা বলছে তারা ভারতকে অনেক বেশি পরিমাণে ক্রুড অয়েল দিতে পারবে, কিন্তু এর বদলে তারা একটা গুরুত্বপূর্ণ জিনিস চাচ্ছে। তারা চায় ভারত সেই কাঁচা তেল রিফাইন করে দিক, আর পরে সেই রিফাইন করা ডিজেল আবার ব্রাজিলই কিনে নেবে। মানে পুরো বিষয়টা একটা দেওয়া নেওয়ার মতো। ব্রাজিল দেবে কাঁচা তেল, ভারত সেটাকে প্রক্রিয়াজাত করবে, তারপর সেই তৈরি পণ্য আবার ব্রাজিলের কাছেই যাবে। এখানে একটা বড় কারণ আছে কেন ব্রাজিল এমন প্রস্তাব দিচ্ছে। তাদের কাছে তেলের অভাব নেই, বরং অনেক তেল আছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের রিফাইনিং ক্ষমতা ততটা শক্তিশালী নয়। তাই তারা চায় ভারত তাদের তেলকে প্রক্রিয়াজাত করে দিক। এতে তারা একদিকে তেল বিক্রি করতে পারবে, অন্যদিকে তৈরি পণ্যও পাবে। ফলে তাদের লাভ দুই দিক থেকেই হচ্ছে। ব্রাজিলের শক্তির কথা বললে তারা বিশ্বের বড় তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পড়ে। প্রতিদিন তারা প্রায় 4 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। এই তেলের বড় অংশ আসে সমুদ্রের অনেক গভীর থেকে, যাকে প্রি সল্ট ফিল্ড বলা হয়। সেখানে পৌঁছানো কঠিন, কিন্তু একবার ব্যবস্থা তৈরি হয়ে গেলে খরচ তুলনামূলকভাবে কম হয়ে যায়। তাই দীর্ঘ সময়ের জন্য তারা বড় পরিমাণে তেল সরবরাহ করতে পারবে। এখন ভারতের দিকটা যদি দেখি, তাহলে এই প্রস্তাবটা অনেক দিক থেকে ভালো হতে পারে। এখন পর্যন্ত ভারত বেশিরভাগ তেলের জন্য মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে, কিন্তু যদি ব্রাজিলের সঙ্গে এই সম্পর্ক তৈরি হয়, তাহলে ভারতের হাতে একটা বিকল্প পথ থাকবে। ধরুন মধ্যপ্রাচ্যে কোনো সমস্যা তৈরি হলো, তখন ব্রাজিল থেকে তেল আসা চালু থাকলে ভারতের উপর চাপ অনেক কমে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত রিফাইনিংয়ে খুবই শক্তিশালী। বিশ্বের বড় বড় রিফাইনারিগুলোর মধ্যে ভারতের অনেকগুলো রয়েছে। তারা বিভিন্ন ধরনের তেল সহজেই প্রক্রিয়াজাত করতে পারে। এই কারণেই ব্রাজিল ভারতের দিকে তাকিয়ে আছে। যদি এই কাজটা ঠিকভাবে হয়, তাহলে ভারত শুধু নিজের জন্য না, অন্য দেশগুলোর জন্য তেল প্রক্রিয়াজাত করে রফতানি করতে পারবে। এতে দেশের আয় বাড়বে এবং বিশ্ব জ্বালানি বাজারে ভারতের অবস্থান আরও শক্ত হবে। তবে সবকিছুর মধ্যেই কিছু চিন্তার জায়গাও আছে। যদি ভারত শুধু রিফাইনিংয়ের কাজেই সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে কাঁচা তেলের উপর নিজের নিয়ন্ত্রণ কমে যেতে পারে। আমার ব্রাজিলে গিয়ে বিনিয়োগ করা সহজ নয়, কারণ সমুদ্রের গভীরে তেল তোলা খুব কঠিন এবং খরচও বেশি। তাই এই ধরনের কাজ করতে গেলে খুব ভেবেচিন্তে এগোতে হবে। সব মিলিয়ে বলা যায়, এটা শুধু একটা সাধারণ তেল কেনাবেচার ব্যাপার না, এটা ভবিষ্যতের জন্য একটা বড় সুযোগও হতে পারে। যদি ভারত সঠিকভাবে পরিকল্পনা করে এগোয়, তাহলে একদিকে সস্তা তেল পাবে, অন্যদিকে নিজের রিফাইনিং শক্তি ব্যবহার করে আরও বেশি আয় করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, বিশ্ব জ্বালানি বাজারে নিজের প্রভাবও অনেক বাড়াতে পারবে। এই কারণেই এখন বড় প্রশ্ন হল, ভারত কি এই সুযোগটা দ্রুত কাজে লাগাবে, নাকি একটু সময় নিয়ে সব দিক দেখে তারপর সিদ্ধান্ত নেবে? কারণ সঠিক সিদ্ধান্ত হলে এটা দেশের জন্য অনেক বড় লাভের পথ খুলে দিতে পারে।